এক কথা কতবার বলতে হয় তোকে, শীতল কণ্ঠেই বলে আরিফ। ব্রো সিরিয়াসলি, রিক একবার মায়ার দিকে তাকাচ্ছে তো আরেকবার আরিফের দিকে তাকাচ্ছে। এরা আসলে হাজব্যান্ড ওয়াইফ? রিক কনফিউশনে পড়ে গেল। বাম হাত দিয়ে নিজের থুতনি চেপে ধরে কিছু ভাবলো সে। খানিক বাদে দুহাত কাঁধ অব্দি তুলে বলে, ওকে, তোরা দুজনই হাজব্যান্ড ওয়াইফ। মায়া এতটা সময় ধরে চুপচাপ দাঁড়িয়েছিল। আরিফ ও রিকের কথা পাকানো গিল ছিল। এখন তো আরো বলার সুযোগ আসলেই মাথা উপর নিচু করে বলে হ্যাঁ। মায়া হ্যাঁ বলতে আরিফও বলে ইয়েস। রিক ভাবক ভঙ্গিমায় মায়ার কাছে প্রশ্ন করে, এই যে মেয়ে, 15 বছর আগে তোমার বয়স কত ছিল? মায়া নির্ভীক ভঙ্গিতে জবাব দেয় 9 বছর। কেমনি কি ভাই? তোর প্যারান্টেসের কি পাগলা কুকুরের বুদ্ধি এই দিয়েছিল? কিভাবে 9 বছরের মেয়েকে বিয়ে দিল? আরিফ তোর বয়স কত ছিল? আরিফ এইদিক সেদিক তাকিয়ে ফস করে শ্বাস ছেড়ে বলে 17। হোয়াট দ্য ফু ভাই, 9 বছরের একটা মেয়ের সাথে 17 বছরের একটা ছেলের বিয়ে কিভাবে পসিবল? আমার তো মাথায় ঢুকছে না ভাই। তোরা আমার সাথে প্র্যাঙ্ক করতেছিস না তো? লাইক সিরিয়াসলি, 9 বছরের একটা মেয়ের সাথে 17 বছরের একটা ছেলের বিয়ে? ফু ভাই, তোদের বিয়েটা যেই কাজে পড়িয়েছে সেই কি নেশা করে বিয়ে পড়িয়েছে? আর তোদের ফ্যামিলি কি দারুণ ভাই, তাদের জন্য তো তালি দেওয়া উচিত। বলেই নিজেই পাগলের মতো তালি দিতে শুরু করে রিক। কথাগুলো একদমই বলে শেষ করলো রিক। রিকের পাগল প্রায় অবস্থা। আরিফ ও মায়া এমন উদ্ভট কথাবার্তা কিছুতেই মেনে নিতে পারছে না সে। আদৌ কি সম্ভব 9 বছরের একটা মেয়ের বিয়ে? কোনো সুস্থ মানুষের পক্ষে এইসব মিনিংলেস কথাবার্তা মেনে নেওয়া সম্ভব না। রিক যাকে এত বছর ধরে চিনে, একই ছাদের নিচে থাকে, সেই নাকি 15 বছর আগে বিয়ে করেছে। আর 15 বছর পর তার বউ হাজির হয়েছে। তা কি মেনে নেওয়া যায়? রিকের এমন নাজেহাল অবস্থা দেখে আরিফ তার নিজের ভঙ্গিমায় বলল, আমাদের বিয়ে ক্রিটিক্যাল সিচুয়েশনও হয়েছে, যেখানে কাজী বা পরিবারের কারোই কোনো দোষ দিয়ে লাভ নেই। সব পরিস্থিতির দোষ। বালে সিচুয়েশন। তুই সর আমার সামনে থেকে। তোর সাথে আর 1 মিনিটও কথা বললে পাগল হয়ে যাব। তুই সর আমার সামনে থেকে। বলে আরিফকে ধাক্কা দিয়ে সরিয়ে স্থান ত্যাগ করলো রিক। মায়া রিককে যাওয়ায় ঘাড় ঘুরিয়ে দেখলো। আরিফ পকেটে হাত গুজে স্টাইল হয়ে দাঁড়িয়ে রইল নিজের স্থানে। রিক চোখের আড়াল হয়ে যেতে মায়া প্রশ্ন করলো, ওনার কি মাথায় প্রবলেম আছে? আরিফ মায়ের দিকে একবার তাকিয়ে আবারও অন্য দিকে তাকায়। মায়ার প্রশ্নের উত্তরে বলে, আগে ছিল না, এখন থেকে বোধহয় হলো। মানে? মায়ার প্রশ্নের উত্তর না দিয়ে আরিফ নিজের গন্তব্যের উদ্দেশ্যে হাঁটা শুরু করে। মায়াও আরিফের সাথে তাল মিলিয়ে টই টই করে হাঁটতে থাকে। আরিফ উত্তর দিচ্ছে না দেখে প্রশ্ন করলো আবার, এর মানে তো বলুন। আরিফ সামনের দিকে তাকিয়ে হাঁটতে হাঁটতে জবাব দেয়, মানে ও গত 1 মিনিট আগে পাগল রাস্তায় হাঁটা শুরু করেছে। মায়া বোকা চেয়ে প্রশ্ন করে, আবার এটার মানে কি? আরিফ তার নিজস্ব ভঙ্গিমায় গভীর কণ্ঠে জবাব দেয়, এটার মানে আগে যেটা বলেছি ওইটা। আগে কোনটা বলেছেন মনে কর? আরিফ ততক্ষণে নিজের বেডরুমের সামনে চলে এসেছে। বেডরুমের দরজা খুলে আরিফ ভিতরেই ঢুকলো, সাথে মায়াও আরিফের পিছু পিছু। আগেরটা বোঝানোর জন্যই তো এইটা বলেছিলেন, এখন এইটার মানে তো বলেন। আরিফ কোনো জবাব না দিয়ে বেডরুমের ভিতরে হাঁটা শুরু করে। মায়াও তার পিছু পিছু। মায়া বারবারই বলতে থাকে, আরে মানেটা তো বলেন। আরিফ রুমের এক স্থানে এসে থেমে গেল। মায়া বলে, কি হলো, থামলেন কেন? আরিফ বিরক্ত ভরা কণ্ঠে বলল, ওয়াশরুমে যাব, আমার সাথে যাবি তুই? মায়া নাক ছিটিয়ে, এই ছি ছি, অসভ্য লোক। কিসের অসভ্য লোক রে? নিজেই সুপারগুলোর আঠার মতো আমার পিছনে লেগে আছে, সে আবার আমাকে অসভ্য বলে। মায়ের দিকে কিছুটা এগিয়ে এসে বলে আরিফ। মায়া এতে কিছুটা পিছিয়ে যায়। আরিফ মায়াকে তৎক্ষণাৎ দৃষ্টিতেই দেখে বলে, বিছানায় গিয়ে চুপচাপ বসে থাক, আমি শাওয়ার নিয়ে আসি, তারপরে তোর সাথে সিরিয়াস কিছু কথা আছে। মায়া চটপট সুরে বলে, আপনি না দুপুরে গোসল করলেন, সো হোয়াট? তোর কোনো প্রবলেম? না, আমার আবার কিসের প্রবলেম? আরিফ একটা টাওয়াল নিয়ে চলে গেল শাওয়ার নিতে। আরিফ ওয়াশরুমে ঢুকতে মায়া এই দিক সেই দিক কিছু খুঁজতে আরম্ভ করলো, কিন্তু তেমন কিছুই পেল না। অবশেষে নিজের ফোনের ব্যাক কভারের পিছনে রাখা হিডেন ক্যামেরা বের করে। তার আগে খেয়াল করলো কোথাও থেকে তুলতুল শব্দ আসছে। মায়া বুঝতেই পারলো এই রুমে কোথাও হিডেন ক্যামেরা লুকানো আছে। মায়া স্থির হয়ে দাঁড়ায় এক স্থানে। তখনই চোখ বুলিয়ে আশেপাশে ভালো করে দেখে। অনেকটা সময় খুঁজেও মায়া খুঁজে পায় না ক্যামেরাটি। অবশেষে মায়া ব্যর্থ হয়ে নিজের রুমে দৌড়ে যায়। তার সাথে আনা ছোট একটা ব্যাগ থেকে আরও একটা ফোন বের করে। ও একটি হিডেন ক্যামেরার ডিটেক্টর নিয়ে ফিরে আসে আরিফের রুমে। হিডেন ক্যামেরার ডিটেক্টর দিয়ে অনেকটা সময় খোঁজাখুঁজি করার পর মায়া ক্যামেরাটি খুঁজে পায়। মায়া বুঝলো ক্যামেরাটি হয়তো আরিফই লাগিয়েছে। এর মানে তার কার্যকলাপ সব রেকর্ড হয়ে গেছে এতক্ষণে, এবং তা আরিফ দেখতে পাবে। মায়া দ্রুত নিজের ফোনটি দিয়ে কারো কাছে কল করলো। ফোন পিক করলে মায়া দ্রুত বলল, হ্যালো, আমি AK-7 বলছি। আমি এই এখন যেইখানে অবস্থান করছি সেখানে একটা ক্যামেরা আছে, ক্যামেরাটি হ্যাক করার ট্রাই করুন। আর ক্যামেরার কিছুক্ষণ আগের ফুটেজগুলো ডিলিট করে দিন, দ্রুত করুন। আমি আপনাকে ক্যামেরার ইনফরমেশন পাঠাচ্ছি। ফোনের ওপাশ থেকে ছোট একটি বাক্য আসলো শুধু, ওকে ম্যাম।
মায়া রীতিমতো ঘাম ঝরছে। সবকিছু শুরু হওয়ার আগেই যেন না শেষ হয়ে যায়। ভয়ে গলা শুকিয়ে আসছে তার। আরিফের রুমের ভেতরে পায়চারি করতে থাকে মায়া। কিছুক্ষণ পর মায়ার কাছে ফোন এলো। মায়া দ্রুতই ফোন রিসিভ করলো। হ্যালো। হ্যাঁ, ডিলিট করেছেন? হ্যালো। ফোনের ওপাশ থেকে জবাব এলো, জি ম্যাম, ফুটেজ ডিলিট করা হয়েছে। এই ক্যামেরা হ্যাক করতে আমাদের জন্য কঠিন ছিল। কোনো কন্ট্রোল রুম থেকে এইসব ক্যামেরা কন্ট্রোল করা হচ্ছে ম্যাম। আর ক্যামেরাগুলো অনেক আধুনিক, যা সহজে হ্যাক করা পসিবল না। আপনি যেইখানে অবস্থান করছেন পুরো বাসায় হিডেন ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত। আমাদের সার্ভারের এইসব ক্যামেরা শো করছে। খুব সাবধানে কাজ করবেন ম্যাম। এরপরে বোধহয় এই বাসার ক্যামেরা হ্যাক করতে পারবো না। অলরেডি তারাও আমাদের সার্ভার হ্যাক করতে যাচ্ছে। AS4 স্যার আপনার উপর রেগে আছেন। প্রথম দিনই আপনি এত বড় ভুল করেছেন এর জন্য। আর যেই টিমটি আমাদের সার্ভার হ্যাক করতে যাচ্ছে তাদের প্রতিরোধ করা আমাদের পক্ষে কঠিন। এই মিশনটি আপনাকে ছাড়া অন্য কাউকে আমাদের টিমে বেছে নিতে পারবে না বলেই স্যার আপনাকে এখনো কিছু বলেনি। বাঁচতে চাইলে সাবধানে চলবেন। কথাগুলো শেষ হতে ওপাশ থেকে ফোন কেটে দেয়। যাক, এইবারের মতো বাঁচা গেল। হাত ছেড়ে বাঁচলো মায়া। সবকিছু শুরু হওয়ার আগেই শেষ হয়ে গেল তো গেলই। এরপর থেকে আমি বি কেয়ারফুল হয়ে চলবো। কোনো কাজে ভুল করা যাবে না। আর একটা ভুল থেকে সে অনেক বড় একটা বিষয় জানতে পারলো। এই পুরো বাড়িটা হিডেন ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত। বড় কোনো ভুল করার আগে সাবধান হয়ে গেল মায়া। ধীর পায়ে এসে বসলো আরিফের বিছানার ওপর। কিছু কথা মাথায় আসলো তার। এই পুরো বাসায় হিডেন ক্যামেরা আছে। এছাড়াও এই বাসার সিকিউরিটি সিস্টেম অনেক অত্যাধুনিক। তার মানে এইগুলো কন্ট্রোল করার জন্যই কন্ট্রোল রুম অবশ্যই আছে। কিন্তু কন্ট্রোল রুমটা কোথায় হতে পারে? এই বাসায় না, অন্য কোথাও। তখনই শাওয়ার নিয়ে বের হয় আরিফ। নিজের ভেজা চুলগুলো মুছছে। পরনে শুধু ট্রাউজার আর কিছুই নেই খালি গায়ে। সাদা টাওয়াল ছুঁড়ে ফেলে দেয়, যা গিয়ে ফ্লোরেই পড়ে। আরিফ এসে দাঁড়ায় মায়ার সামনে। মায়া বোকা বোকা চোখে তাকিয়ে থাকে আরিফের দিকে। লোকটা কত লম্বা, যেই বডি! আমাকে একটা ঘুষি মারলেই তো আমি নাই হয়ে যাব, ভাবলো মায়া। আরিফ দাঁড়িয়ে ঘাড় নিচু করে তাকিয়ে আছে মায়ার দিকে। নিঃসন্দেহে আরিফ সুদর্শন পুরুষ। গায়ের রং উজ্জ্বল, উচ্চতা 6 ফিটের কাছাকাছি। দেহর আকৃতি সুগঠন, মাথা ভর্তি একজ্যাক সিল্কি চুল। তার হেয়ার স্টাইল কিছুটা ফ্রেঞ্চ কাটের মতো, কিন্তু আসলেই কেমন তা বলা মুশকিল। আরিফ মায়ের চোখে চোখ রেখে গম্ভীর সুরে বলল, এখানে কি করে আসলি? মায়া চমকায়। এই লোকের কি মাথায় তার ছিঁড়া নাকি? নিজেই না নিয়ে আসলো আমাকে? মায়া নরম সুরে বলে, আপনিই তো আমাকে নিয়ে আসলেন। আমি আমার বাসায় আসার কথা বলছি না, আমি আমেরিকার কথা বলছি। তুই আমেরিকায় কিভাবে আসলি? মায়া অনেকটা সময় ভাবে। কিছুক্ষণ বাদে চট করে জবাব দেয়, প্লেনে করে। মানুষ প্লেনে করেই আমেরিকায় আসে, ঘোড়ার গাড়িতে না। আমি বুঝাতে চাচ্ছি তোকে আমেরিকা আসতে সাহায্য করলো কে? মায়া আবারও চট করে জবাব দেয়, পড়াশোনা। মায়ার এমন এহেন জবাবই বিরক্ত হয় আরিফ। মায়াকে আর প্রশ্ন করে কোনো লাভ নেই, তাকে খুঁজে বের করতে হবে। এবার অন্য প্রশ্নে যাওয়া যাক। আরিফ, তুই আমাকে চিনতে পারলি কিভাবে? আপনার চেহারা দেখে। মায়ের ওইসব উল্টাপাল্টা উত্তরে এবার মেজাজ বিগড়ে গেল আরিফের। একটা প্রশ্নেরও ঠিকঠাক উত্তর দিচ্ছে না। আরিফ মুখ খিচে বলল, আমার চেহারা কোথাও লেখা আছে আমার নাম আরিফ খান? কিভাবে চিনতে পারলি সেটা বল। মায়া কিছুটা লাগমহীনভাবেই বলল, ও মা, আমার জামাইকে আমি চিনতে পারবো না? আমাদের বিয়ের বয়স 15 বলে কথা। আরিফ নিজেকে শান্ত করে বোকা হেসে ভ্রু নাচিয়ে বলে, ও তাই বুঝি? তাহলে তুই মানছিস আমি তোর হাজব্যান্ড? শতাধিক মানুষের সামনে আপনাকে কবুল বলেছি, মানতে তো হবেই। মায়ের কথা শেষ হলে আরিফ মায়ের দিকে কিছুটা ঝুঁকে আসে। এতটাই কাছে আসে আরিফের নিঃশ্বাসের শব্দ মায়া শুনতে পায়। আরিফ শয়তানি হাসি এসে বলে, বউ তাহলে চলো বাসরটা সেরে ফেলি। আরিফ এতটা কাছে আসায় দূরে সরে যায় মায়া। বলে, আস্তাগফিরুল্লাহ, ছি ছি, দূরে যান অসভ্য লোক। আরিফ সোজা হয়ে দাঁড়িয়ে বলে, ছি, স্বামীকে কেউ অসভ্য লোক বলে? বাসর করবে না বললেই তো হয়। আরিফের এমন কথায় কড়া চোখে তাকায় তার দিকে মায়া, চোখ দিয়ে যেন গিলে খাবে। এমন নয় যে আরিফ ও মায়া একে অপরের খুব পরিচিত, তাদের সাথে কথাবার্তাও হয়নি তেমন এই কয় বছরে। আবার তারা একে অপরকে খুব ভালোভাবে চিনে। তবে বিষয়টা দুজনের কাছেই গোপন। মায়া রাগে বিছানা ছেড়ে উঠে গিয়ে বলে, আপনার বাসায় আর এক মুহূর্ত থাকবো না আমি চললাম আমার হোস্টেলে। বলেই সেইখান থেকে চলে যেতে চাইলে আরিফ একটানে মায়াকে বিছানার ওপরে বসায়। টান সামলাতে না পেরে মায়া বিছানার সাথে কিছুটা হেলান দিয়ে বসে। আরিফ মায়ের দিকে ঝুঁকে বিছানায় নিজের 2 হাত ঠোকনে দিয়ে দাঁড়ায়। মায়া আরিফের 2 হাতের মাঝে জায়গাটুকুতে কুচুমুচু হয়ে বসে। আরিফ মায়ের দিকে তৎক্ষণাৎ দৃষ্টিতে তাকিয়ে গভীর মুখে বলে, সত্যি করে বল, আমাকে কিভাবে চিনলি? মায়া উত্তর দেয় না। এবার আরিফ চেঁচিয়ে ওঠে, অ্যান্সার মি। আরিফের ধমকে মায়া আরো কুচুমুচু হয়ে বসে। ভয়ে ভয়ে বলে, আমি আপনার সম্পর্কে গত 5 বছর যাবত খুব ভালোভাবেই জানি। আপনার ছবি ভিডিও আমি অনেক দেখেছি। আপনি আমেরিকায় থাকেন তা আমি জানতাম অনেক আগে থেকেই।
আপনি কোনো একটা ইউনিভার্সিটির প্রফেসর এটাও জানতাম। আমার ছবি কে দেখিয়েছে তোকে? আর আমার সম্পর্কে কে বলেছে তোকে? মায়া কিছুটা দ্বিবোধ নিয়ে বলে, বলবো কিন্তু যাই কথা বলবো তাকে কিছুই বলতে পারবেন না। আচ্ছা বল, সত্যি কিছু বলবেন না তো? আরিফ চেঁচিয়ে উঠে বলে, বললাম তো কিছু বলবো না। এখন বল। মায়া উত্তর দেয় না, মাথা নিচু করে থাকে, হয়তো বলার প্রস্তুতি নিচ্ছে। আরিফ তাকিয়ে আছে মায়ের দিকে তৎক্ষণাৎ দৃষ্টি নিয়ে। কিছুক্ষণ বাদে মায়া ভীতু গলায় বলে, আমি লাবিব ভাইয়ের কাছ থেকে সব জেনেছি। আরিফ দূরে সরে গিয়ে কপালে হাত রাখে, মেজাজটা হাই হয়ে গিয়েছে। আরিফ দাঁতে দাঁত পিষেই বলে, এই লাবিব মাদারপু এই আকামটা করেছে, ওকে যদি আমার সামনে পাই। মায়া হুট করে বলে ওঠে, ভাইয়াকে কিছুই বললেন না, আমি ভাইয়ের কাছ থেকে জোর করে জেনেছি। আরিফ মায়ার দিকে তাকিয়ে বলে, ওরে তাই নাকি? ঠিক আছে, তোর লাবিব ভাইকে কিছুই করলাম না, দোষ যেহেতু তোর, শাস্তিও তুই পাবি। শাস্তি কি? 2 পা উপরে তুলে দাঁড়িয়ে থাক। কি? 2 পা উপরে তুলে দাঁড়াবো কিভাবে? দাঁড়া, তাহলেই বুঝতে পারবি।